বৌমা, আমি চারধাম তীর্থে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল 2 ছেলের বিয়ে হয়ে গেলে ছেলেদের নিয়ে আমি চারধাম তীর্থে যাব। 2 ছেলেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর তোমরা 2 বউ মিলে সংসার সামলে নিও, ঠিক আছে? কিন্তু মা, আমি তো... কি হয়েছে শিবানী, খুলে বলো। আমি আপনাকে বলেছিলাম না মা, বাপের বাড়ি যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাপের বাড়ি চলে যেও, ততদিন ছোট বউ সংসার সামলে নেবে। না না মা, আমি একা বাড়িতে থাকবো না, আমার তো একা থাকতে ভয় লাগে। ঠিক আছে, তাহলে তুমিও বাপের বাড়ি চলে যাও। না মা, আমার বাপের বাড়ি তো অনেক দূর, সেখানে 1 সপ্তাহের জন্য গিয়ে কি হবে? তাই আমি গেলে কমপক্ষে 1 মাসের জন্যই যাব। তাও ঠিক, তবে তুমি একটা কাজ করো, নিজের বড় জয়ের সাথে ওর বাড়িতেই চলে যাও। না, আমি ওখানে কি করব? চল না পারুল, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। এটাই ভালো সুযোগ আমার যাকে জব্দ করার। এখানে তো এত ভালো ভালো সেজে থাকে, আর যার জন্য শাশুড়ির কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এবার দারুণ মজা হবে, ওর বাড়িতে গিয়েই ওর ব্যান্ড বাজিয়ে দেবো। পরের দিন গায়ত্রী দেবী তার 2 ছেলেকে নিয়ে চারধাম তীর্থে বেরিয়ে যায়, আর অন্যদিকে 2 জাও প্যাকিং করতে শুরু করে দেয়। শিবানী যখন বাড়ির সব কাজ সারছিল, তখন পারুলের নজর ছিল শিবানীর সুটকেসের ওপর। দেখি তো বাক্স ভরে আমার যা কি কি নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। এই বলে পারুল তার জায়ের ব্যাগ চেক করতে লাগলো। ও, মায়ের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য খেলনা, ড্রাই ফ্রুটস, আবার মায়ের জন্য 5100 টাকা। কাজ সেরে শিবানী যখন স্নান করতে গেল, পারুল তখনই তার পার্স থেকে কিছু টাকা সরিয়ে নিল। এরপর ড্রাই ফ্রুটস আর খেলনা সরিয়ে নিল, আর শাড়িটাও কেটে দিল। এবার দেখব মহারানী বাপের বাড়িতে গিয়ে কি করে নাকুচু করে ঘুরে বেড়ায়। আসলে পারুলের একদম মন ছিল না ওর জায়ের বাড়িতে যাওয়ার, কারণ ও ওখানে গিয়ে বোর হয়ে যাবে। তাই সে জায়ের 7 বছরের মেয়ে প্রিয়াকে বলল, সত্যি কথা বলতো প্রিয়া, তুই তো দিদিমার বাড়িতে গিয়ে বোর হয়ে যাস না? না কাকি, আমার তো ওখানে গেলে খুব মজা হয়। ওখানে আমার দিদা নতুন জামা, নতুন খেলনা দেয়, আমার মামা খুব মজা করে, আর মামি আমার জন্য নানা রকম খাবার বানিয়ে দেয়, খুব মজা হয়। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। এই প্রিয়ার বাচ্চাটাও না নিজের দিদার আর মামার গুণগান গাইছে। ঠিক আছে, এখানে বোর হওয়ার থেকে ওদের বাড়িতে গিয়ে ওদের তামাশাটাই দেখি, সেই ভালো। পরের দিন শিবানী পারুলকে নিয়ে... নমস্কার মা, কেমন আছো? দাদা কেমন আছো? বৌদি নমস্কার। কিরে বান্টি, কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, আয় মা, ভেতরে আয়। উমা, পারুল মাও যে এসেছে। নমস্কার আন্টি। হ্যালো এভরিওয়ান। শিবানীর বৌদি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা নিয়ে আসে, আর তারপর নয়না যখন সবার জন্য রান্না করছিল, তখন পারুল নয়নার কাছে গেল। বৌদি, আমি তোমাকে সাহায্য করব? না, তুমি আমাদের গেস্ট, যাও শিবানীদির সাথে গিয়ে আরাম করো, যাও। তুমি সব কাজ একা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা একদম ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে সব কাজ তো আমি একাই করি, দিদি তো বেশিরভাগ সময় আরাম করে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মনে হয় না দিদি একটু বেশি ঘন ঘন বাপের বাড়ি আসে, আর তোমাকে কোনো সাহায্যও করে না, সব কাজ তোমাকে একাই করতে হয়? এটা তো ননদের বাপের বাড়ি, ওর তো অধিকার আছে এখানে আসার। আমি থাকতে মা আর ননদ কাজ করবে না? না, কিন্তু আমার কথা ভাবার জন্য থ্যাঙ্কস। এরপর পারুল রান্নাঘর থেকে বেরিয়ে শিবানীর মায়ের ঘরে গেল, যেখানে উনি বসেছিলেন। আন্টি, এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো, বসো। কি হয়েছে গো, চিন্তায় দেখাচ্ছে, বলো না। কিছু না মা, এমনি। বলো না আন্টি। পারুল মা, কথা হচ্ছে শিবানী এই সামান্য কিছুই কাজু বাদাম এনেছে, আমি তো বুঝতেই পারছি না যে এটা কাকে দেব। আরে বাহ, কম করে আমার একটা প্ল্যান তো কাজ করলো। দিদি না এই কাজটা একদম ঠিক করলো না, ওনার স্বামীর তো অনেক ইনকাম, কেন জানি না এরকম করলো। যাই হোক, আমরা তো মেয়ের বাড়ি থেকে যা আসে তা মাথায় করে নিই, কিন্তু সমাজ বলেও তো একটা জিনিস আছে না। তুমি চিন্তা করো না তো আন্টি, এসো আমি তোমার মাথাটা টিপে দিই। কিছুদিন পর পারুলের কাছে তার শাশুড়ির ফোন আসে। আরে পারুল, কেমন আছো? আরে মা, তুমি কেমন আছো? আর তোমার তীর্থযাত্রা কেমন চলছে? খুব ভালো চলছে। তোমার ওখানে কেমন লাগছে? তুমি বোর হচ্ছ না তো? সবাই তোমার খেয়াল রাখছে তো? এখন আর তোমায় কি বলবো মা, যবে থেকে এখানে এসছি সবাই দিদিকে নিয়েই ব্যস্ত, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। কালকেও তো দিদি ওর বৌদির সাথে শপিং এ চলে গেল, আমি যতই ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, ওরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে ভালো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, ওখানে তো কেউ আমাকে অসম্মান করতো না। ছি, বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি বলো তো, বড় বৌমা কোথায়?
ও ওর মাকে নিয়ে আমাদের নামে নিন্দা করছে আর ওর বৌদি রান্না করছে। এটা তো খুবই দুঃখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ততদিন তুমি নিজের খেয়াল রেখো। এই বলে শাশুড়ি ফোন রেখে দেয় আর পারুল মনে মনে খুশি হয়। ইয়েস, আর একটা উইকেট গেল। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজলে ওদের শাশুড়ি আর স্বামীরা দরজায় দাঁড়িয়েছিল। ওরা ভেতরে এলে দুই বৌমা শাশুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করে। কেমন আছেন বেয়ান? আর আপনার যাত্রা কেমন কাটলো? হ্যাঁ, সব ভালো মতোই হয়ে গেল। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এতদিন আমার দুই বৌমাকে রেখেছিলেন। বেয়ান আমার কাছে যেমন শিবানী তেমনি পারুল, খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ ভালো তো বটেই, কিন্তু ছোট তো একটু ছেলে মানুষই করে। হ্যাঁ ওটা তো আমি জেনেই গেছি। পরের দিন যখন সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল, তখন শিবানীর মা পারুলকে বলল, তুমি এলে খুব ভালো লাগলো, কিন্তু আগামীবার মন পরিষ্কার করে আসবে। তার মানে? মানেটা আমি বলছি, এই দেখো। আরে মা, এটা তো ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট যেটা আমি নিয়ে এসেছিলাম। আর এই খেলনাগুলো তো আমি ব্যাগে খুঁজে পেলামই না। হ্যাঁ, আর এই তোমার বাকি টাকাটা। পারুল বৌমা, তুমি যে সবসময় শিবানীকে হিংসা করতে সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিশোধের আগুনে তুমি এমনটা নিচু কাজ করবে তা আমরা ভাবতেও পারিনি। শিবানীর মা আর বৌদি আমাদেরকে সবটাই বলে দিয়েছে। ছি, আমাকে ক্ষমা করে দাও মা। আমার থেকে দিদি সুন্দরী বলে তোমরা সবাই ওরই প্রশংসা করতে, তাই আমি ওকে হিংসা করতাম। আর এইভাবেই পারুল তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর ও ছোট বলে সবাই ওকে ক্ষমাও করে দিয়েছিল। তারপর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। রাঘব, তুমি আমাকে তাড়াতাড়ি নিতে এসো। শীতল, তোমার কি হয়েছেটা কি? তোমার ভাই পঙ্কজ তোমাকে কবে থেকে যেতে বলছে? যখন যাচ্ছই তখন কিছুদিন থেকে এসো। আরে যাই হোক, তোমার ভাই হয়ও, এত দূরত্ব কিসের? তুমি শুধু নিজের স্বাধীনতাকেই ভালোবাসো, কারো ফিলিংসের কোনো দাম নেই। একবার বললাম তো, 2-3 দিনের মধ্যেই ডেকে নেবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে রাঘব শীতল আর ইয়াশকে ট্রেনে বসিয়ে দেয়। আর কিছুক্ষণ পর শীতল ও ইয়াশ ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা শীতলের ফোন আসলে, শীতল কিছুক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে পৌঁছাবে। আমি পঙ্কজকে বলে দিচ্ছি, ও তোমাকে আর ইয়াশকে স্টেশনে নিতে চলে আসবে। না না, তার কোনো দরকার নেই, আমি অটো নিয়ে চলে যেতে পারবো। এই বলে শীতল ফোনটা কেটে দেয়। এখন তার মনের ভিতর অনেক প্রশ্ন উত্তর চলছে। সে বাপের বাড়ির পুরনো কথা মনে করছিল। বাবা পঙ্কজ, যা স্টেশনে যা, শীতলের স্টেশনে আসার সময় হয়ে গেছে। একা হাতে জিনিসপত্র আর ছেলেকে নিয়ে আসতে অসুবিধা হবে ওর। আরে মা, তুমি এত ভাবছো কেন? আরে ও কি প্রথমবার এই সাগরপুরে আসছে নাকি? ও সব কিছু চেনে, ও ঠিকই চলে আসবে। চিল মা, চিল। দেখ, আমি বেঁচে থাকতে এসব বলিস না। আমি মরে যাওয়ার পর যেভাবে ইচ্ছা তুই সম্পর্ক রাখিস। এসব কথা মনে করে শীতলের মুখে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু একটু পরেই সে আবার উদাস হয়ে যায়। আসলে 1 বছর হলো শীতলের মা মারা গেছে। তার বেঁচে থাকা অবস্থায় সে কোনো না কোনো বাহানায় শীতলকে নিজের কাছে ডেকে নিত, আর শীতলও তখন সম্পূর্ণ অধিকারের সঙ্গে নিজের বাড়ি যেত। কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে বাপের বাড়ির সঙ্গে যেন তার সম্পর্কই নেই। এখন সে বাপের বাড়িকে নিজের বাড়ির মতো অনুভব করতে পারে না। মা থাকলে এতক্ষণে 10 বার ফোন করে ফেলতো, কিন্তু দাদা বৌদি একবারও ফোন করলো না। কিছুক্ষণ পর স্টেশনে গাড়ি থামলে শীতল একটা অটো করে তার বাপের বাড়িতে পৌঁছায়। আরে দিদি, তুমি এসে গেছো? আসো আসো, অপেক্ষা করছিলাম তোমার জন্য। হিরে দিদি, কেমন আছিস? হ্যাঁ, আর এই যে আমার ভাগনা, কেমন আছো? এই নে চকলেট খা। থ্যাংক ইউ মামা। দিদি, তুমি এই ব্যাগগুলোকে গেস্ট রুমে রেখে দাও, ওখানেই তোমার থাকার ব্যবস্থা হয়েছে। না বৌদি, আমি মায়ের ঘরেই ঘুমিয়ে পড়ব। আরে কিন্তু ওই রুমটাকে তো আমরা স্টোর রুম করেছি, আসলে জিনিসপত্র রাখার তেমন জায়গা নেই। আর শীতলের মন খারাপ হয়, আর সে চুপচাপ নিজের জিনিসপত্র গেস্ট রুমে রেখে দেয়। আর সন্ধ্যাবেলা বৌদির সাহায্য করতে শীতল রান্নাঘরে গেলে এখানেই তো ছিল, জানি না কোথায়। কি হয়েছে দিদি, কি খুঁজছো? বৌদি, মায়ের রাখা ওই স্টিলের ডিনার সেটটা পাচ্ছি না। আমি এলে যেটাতে মা খেতে দিত। ও, ওটা তো আমি ফেলে দিয়েছি। আসলে রান্নাঘরে এত বাড়তি জিনিস হয়ে গেছিল, তাই বেকার জিনিস সব ফেলে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমরা সব কাগজের থালাতে খেয়ে নেব, তাহলে ধোয়ার আর কোনো ঝামেলাই থাকবে না।
মা সবসময় স্টিলের বাসনেই খেতে দিত, কিন্তু এখন তো। দিদি, কি এত ভাবছো? তুমি বসো, আমি খেতে দিচ্ছি। এরপর ডিনারের সময় শীতল দেখে যে তার বৌদি ডাল আর কুমড়োর তরকারি রান্না করেছে, আর তখনই শীতলের তার মায়ের কথা মনে পড়ে। আরে বা মা, আজকে তো বেশ পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে। মেয়ের তো প্রচুর আপ্যায়ন চলছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো একটা মাত্রই তো মেয়ে আমার, জানি না শ্বশুর বাড়িতে নিজের পছন্দ মতো খাবার খেতেও পায় কিনা। নে মা, খেয়ে নে। আর আমার নাতির পছন্দের চাউমিনও বানিয়েছি। দিদু, তুমি খুব ভালো। তুমি কি সুন্দর আমাদের খেয়াল রাখো। তুমি খুব ভালো। তখনই ইয়াস তার মাকে বলল, মা, আমার না এই কুমড়ো তরকারি খেতে একদম ভালো লাগে না। দিদু আমাদের জন্য কি সুন্দর সুন্দর খাবার বানাতো। চুপ কর ইয়াস, এমন বলতে নেই। যা বানিয়েছে সেটাই খেয়ে নে। চল, খেয়ে নে তাড়াতাড়ি। মায়ের বাড়িতে এলেই শীতলের মায়ের কথা খুব মনে পড়ত। আর 3টে দিন কেটে যাওয়ার পর যখন সকালবেলাতে শীতল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখনই পঙ্কজ একটা চাবি এনে শীতলের হাতে দিয়ে বলে, এটা কি? এনে দিদি, এটা হচ্ছে মায়ের ঘরে যে সিন্দুকটা ছিল তার চাবি। এনে, এই সিন্দুকটা তো মায়ের খুব প্রিয় ছিল, আর মা আমার থেকে বেশি তোকেই ভালোবাসত। এই জন্য আমি আর তোর বৌদি এটাই চাই যে এই সিন্দুকটা তুই খোল। তুই এর আসল অধিকারিনী। কিন্তু এমনটা কেন? কারণ দিদি, এগুলো তোমার। মা সবসময় বলতেন যে মায়ের মৃত্যুর পর এই সমস্ত জিনিস শীতলকে দিতে, কারণ তুমিই এগুলোর মূল্য বুঝবে, তাই তুমিই খোলো এটা। এরপর কাঁপতে কাঁপতেই শীতল সেই বাক্সটা খুলল, যে বাক্সের একদম উপরেই রাখা ছিল শীতলের বাবার খুব পছন্দের পাঞ্জাবি। হ্যাঁ গাছি, তুমি এটা তুলে রাখো। পঙ্কজের জন্মদিনে আমি এটাই পরব। তুমিও না, সত্যি সারা পৃথিবী এগিয়ে গেল। সবাই এখন প্যান্ট শার্ট পরে, আর তুমি পাঞ্জাবি পরবে। দুনিয়া যা পরে পড়তে দাও না, আমি তো এটাই পরব। কিন্তু পঙ্কজের জন্মদিন পালন করার আশা নিজের মনের মধ্যে রেখেই এক দুর্ঘটনার শিকার হয়ে সে সবকিছু ছেড়ে রেখেই চলে যায়, যেটা হয়তো তার মায়ের কাছে সঞ্চয় ছিল। আর সেই পাঞ্জাবির নিচে রাখা ছিল তার ভাইয়ের অন্নপ্রাশনের জামা, আর ছিল শীতলের ছোটবেলার খেলনার পুতুল, যেটা তার ভীষণ পছন্দের ছিল। মায়ের কাছে যে স্মৃতিগুলো বিশেষ ছিল তার সবকিছুই এই বাক্সের মধ্যে রাখা ছিল। আর এইসব দেখে শীতল কেঁদে ফেলে তার বৌদিকে বলল, বৌদি, এই বাক্সটা কি আমি? হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার থেকে বেশি কেউ এগুলোর মূল্য বুঝবে না, তাই তুমি নির্দ্বিধায় এগুলো নিয়ে যাও। দিদি, তুই না এভাবে আসতে থাকিস। তুই আসলে মনে হয় যেন মা এসেছে। আর এটা তোর নিজেরই বাড়ি, আর এই বাড়িতে তোর কোনোদিন অসম্মান হবে না। আমি তোর ভাই হয়ে তোকে কথা দিলাম। পঙ্কজের এই কথা শুনে শীতল তাকে জড়িয়ে ধরল। দুজনেরই চোখে জল ছিল। এরপর শীতল তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলল, চলে যাচ্ছি মা, কিন্তু তোমাকে ছাড়া বাপের বাড়ি যে কি সেটা আজকে বুঝে গেলাম। তোমাকে শুধু এখন চোখে দেখতে পাচ্ছি না, নয়তো তুমি তো সব সময় রয়েছো কাছে। তুমি সব সময় এই বাড়িতে আর আমাদের মনে থাকবে মা। Thanks for watching.